আমি আজকে যে কবিতাটি পড়ব সেটির নাম হচ্ছে এখানে অক্লান্ত ঢেউয়ের একলা ঘর। লেখিকা কবি লিটি মুন্সী। আধার রাতের প্রহরগুলি আকুল হয়ে ঢেউ তোলে, কিসের ভুলে একলা ঘরে বাঁধন হারা ঝড় ওঠে, কিসের টানে দূরের পানে চেয়ে চেয়ে দিন যে কাটে, কাজের ফাঁকে অকাজ যত নানান ভিড়ে ক্লান্ত হয়ে, আশা আসে মিষ্টি নিয়ে কয়সে বেজায় সকল খাঁটি, সরিয়ে মেঘের পালক শত যদি আমার হৃদয় হাসে, হয়তো তুমি আসবে বলেই চোখ মেলে চাই আধার পথে। অন্তরে নাথ নিবিড় কালো, ভয় যে সেথা থকথকে গরল, তুমি করলে হেলা ফেলা যাই কোথা তা জানি না, একলা ঘরের চারটি দেওয়াল ভাঙলে হবে বোঝাপড়া। আমি এবার কবিতাটির আমার সাধ্যমতো বিশ্লেষণ করবার চেষ্টা করব। সারসংক্ষেপ হিসেবে যদি আমি বলি, এই কবিতাটি একটা নিঃসঙ্গ মানুষের অন্তর্দহন, ক্লান্তি, অপেক্ষা এবং মুক্তির আকাঙ্ক্ষার কাব্যিক প্রকাশ বলতে পারেন। কবি দেখিয়েছেন অন্তরের অন্ধকার যত গভীরই হোক, মানুষ আশা এবং ভালোবাসার প্রতীক্ষা ছাড়ে না। চারটি দেওয়াল ভাঙ্গা আসলে আত্মবন্দিত্ব থেকে বেরিয়ে এসে অন্যের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপনের আহ্বান মাত্র। সুর এবং আবহাওয়া সম্পর্কে যদি বলি, এ কবিতার সুর বিষণ্ণ, ধীর এবং অন্তর্মুখী, তবে শেষ পর্যন্ত এতে আশার একটা ক্ষীণ আলো রয়ে গেছে। মানবিকরণ, আশা আসে মিষ্টি নিয়ে, এই কবিতায় এই লাইনটি সবচাইতে বড় উৎসাহের আশার ক্ষীণ আলো দেখিয়ে গেছে। এখানে আশা মানুষের মনে মিষ্টি, হঠাৎ করে মিষ্টি খাওয়ার মতো যে স্বাদ বয়ে আনি, সেই রকম আশা ছাড়া মানুষ বাঁচে না। আশাটা যেন মিষ্টি গলাধ্যকরণ করবার মতো। কবিতায় দৃশ্যমান আবহাওয়া তৈরি হয়েছে কয়েকটা জায়গাতে, যেমন আধার রাত। আধার রাত এখানে বলতে কবি বুঝিয়েছেন মানুষের জীবনের যে সময়গুলো দুঃখের, যন্ত্রণার, স্ট্রাগলের, বেরিয়ে আসার চেষ্টা করতে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসার জন্য সময় তখনও হয়নি। সেখানে ওঠা পড়া একটা ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউয়ের অবস্থা চলে। সেখানে ঝড় থাকে, বৃষ্টি হয়, মেঘ ওঠে, সন্দেহ থাকে, চোখে জল থাকে, কখনো বা তুফানের মতো ভেতর থেকে যন্ত্রণায় আমরা চিৎকার করে উঠি। চার দেওয়ালটাকে তখন আমাদের কাছে অসহ্য লাগে। সমস্ত লিমিটেশনগুলো যেন মনে হয় আমরা চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেছি। এইসব চিত্রকে কবি খুব ভালো করে এই ছোট্ট কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। কাব্যিক বৈশিষ্ট্য বলতে গেলে প্রতীক ব্যবহার উনি করেছেন একলা ঘর, যেটার অর্থ হচ্ছে নিঃসঙ্গ মন। আধার, যেটাকে উনি বিষণ্ণতাকে আধার বলে বিশ্লেষণ করেছেন। ঢেউ, আবেগের আন্দোলন, অর্থাৎ মানুষের যে যন্ত্রণা বা দুঃখ, সুখ এর যে মিশ্রণ, তাতে যে ওঠা পড়ার ঢেউগুলো, ইমোশনগুলো, কখনো সে রেগে গেছে, কখনো বা সে আনন্দিত, সেই আবেগের আন্দোলনে তার মন উদ্বেলিত। ঝড় মানসিক অস্থিরতাটাকে প্রকাশ করেছে। মেঘ দুঃখ ও সংকট এবং সন্দেহ, অনিশ্চয়তাকে দর্শায় এখানে। অন্তরে নাথ নিবিড় কালো, ভয় যে সেথা থকথকে গরল। এই লাইনে কবিতার ভাষা আরও গাঢ় হয়ে গেছে।
থকথকে গরল মানে জমাট বিষ, অন্তরের ভয়, অন্তরে যত অন্ধকারময় নেগেটিভ ঋণাত্মক আবেগগুলো, পরিভাষাগুলো, পরিস্থিতিগুলো মনের ভেতরে যেগুলো বাসা বেঁধেছে, সেগুলো সেই হতাশা, ভয়, ক্ষত এবং বিষণ্ণতার রূপক মাত্র। থকথকে গরলের কথা বলতে গিয়ে কবি সেই বিষণ্ণতাকেই বুঝিয়েছেন। এটি একটি মানসিক যন্ত্রণার তীব্রতা প্রকাশও করেছে বটে। আশা আসে মিষ্টি নিয়ে, কয়সে বেজায় সকল খাঁটি। এখানে আশাকে মানবিক রূপ দেওয়া হয়েছে। উনি আশাকে একজন মানুষের মতো, একজন পজিটিভ শক্তি হিসেবে, একটা পজিটিভ শক্তি হিসেবে দেখিয়েছেন, যে কিনা এক এক অসাধারণ ভরসা দিয়ে যায় যে না, এরপরে আলো উদ্ধার আসবেই আসবে। সান্ত্বনা বাক্যের মতো, যেন হেরে যেও না, আর একটু ধৈর্য ধরো, আশা যেন তাই বলে। অন্ধকারের মধ্যেও কবি পুরোপুরি ভেঙে পড়েন না। এখানেই কবিতার ইতিবাচক দিক, কবিতার এখানেই জয়। সরিয়ে মেঘের পালক শত, যদি আমার হৃদয় হাসে। মেঘ এখানে দুঃখ বা মানসিক ভারের প্রতীক মাত্র, এবং সন্দেহ প্রতীকও বটে। অনিশ্চয়তা মানুষের সাথে সাথে চলে, আমরা সেটাকে নিশ্চিত করবার জন্য সব রকম চেষ্টা করি, কিন্তু অনিশ্চয়তার নামই হচ্ছে জীবন। সেগুলো সরে গেলে হৃদয়ের হাসি আবার ফেরত আসবে, অর্থাৎ মুক্তি এবং ভালোবাসার পরিবর্তন অবশ্যই ঘটবে। হয়তো তুমি আসবে বলেই চোখ মেলে চাই আধার পথে। আধার পথেও আমি চোখ মেলে তাকিয়ে রয়েছি কারো আশার অপেক্ষায়, যে কিনা এই অন্ধকার থেকে মুক্তির আলোয় নিয়ে চলে যাবে। এই লাইনটি কবিতার আবেগীয় কেন্দ্র। এখানে তিনি এমন কিছু আশা করছেন যেখানে তা এই অন্ধকার কাটিয়ে আলো, সে স্বয়ং আলো নিজে উপস্থিত হবে এবং ভেতরকার সমস্ত অন্ধকার, সন্দেহ, হতাশা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু ম্লান করে দিয়ে আলোয় স্নাত করবে। অপেক্ষা এখানে শুধু কোনো ব্যক্তির জন্য নয়, এটি ভালোবাসা, স্বস্তি, জীবনের জন্য এবং জীবনের অর্থের, জীবনের প্রতি যে প্রতীক্ষা, বাঁচার প্রতীক্ষা, যে আলোর প্রতীক্ষা এখানে কবি বলেছেন। কিসের ভুলে একলা ঘরে বাঁধন হারা ঝড় ওঠে। কোন ভুলটাকে ভুল বলবো? মানুষ তো আমরা আনসার্টেনটিকে আগে থেকে জানতে পারি না, ভবিষ্যৎ কী নিয়ে আসছে সেটা তো আমরা জানতে পারি না। যা করি সেই মুহূর্তের আবেগে করি, সেই মুহূর্তে প্রয়োজনীয়তায় করি। কবি এখানে বলেছেন বাঁধন হারা ঝড়। মানসিক যে অস্থিরতা, সেই অস্থিরতা লিমিটলেস হয়ে ওঠে কখনো কখনো। হতাশা কিংবা দুঃখের বিস্ফোরণকে যখন আমরা কোনো মতেই বাঁধতে পারি না, তাকে যখন নিরস্ত করতে পারি না, সে যখন আমাদের বিচলিত করে তোলে, তখন আমাদের মানসিক যন্ত্রণা বেড়ে যায়। কবি যেন নিজের ভেতরের ভাঙন বা হারিয়ে যাওয়া সম্পর্কের কারণগুলো খুঁজছেন, ভুলের কারণগুলো খুঁজছেন। কেন এরকম হলো, কোথায় তার ভুল হলো। একলা ঘর, এখানে তিনি নিঃসঙ্গ মনকে বলেছেন, যে মনের সঙ্গী আর কেউ নয় তিনি ছাড়া নিজে, যে ভুলের বিশ্লেষণ তিনি ছাড়া আর কেউ করতে পারছেন না। ঝড় মানে তার মনের সেই অস্থির আবেগ, তার প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না। লিটু মুন্সির কবিতাটি গভীর একাকিত্ব, অপেক্ষা, মানসিক ক্লান্তি, আশ্রয়, অন্বেষণের অনুভূতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে ব্যক্তি মানুষের অন্তর্গত ঢেউয়ের মতো অস্থির আলোড়িত হয়ে উঠেছে। কবিতার ভাষা সরল হলেও তার আবেগ ঘন চিত্রকল্প এবং প্রতীকের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূল ভাব যদি বলি, তাহলে কবির কেন্দ্রীয় অনুভূতি হলো একাকিত্ব এবং প্রতীক্ষা। কবির একলা ঘর আসলে কেবল একটি বাস্তব ঘর নয়, এটি মনের প্রতীক। সেই মন অন্ধকার, সেই মন ক্লান্ত,
সেই মন ক্ষতবিক্ষত, সে মন বাস্তবের সাথে লড়তে লড়তে অসহায় মতো ভুলগুলোর শুধরানোর চেষ্টায় রত। এই অস্থিরতাটা তার মনের ভেতর থেকে কখনোই সরে যেতে পারছে না, তাকে যেন বন্ধ করে রেখেছে একটা ঘরে। তবু সেখানে একটি আশার আলো তিনি খুঁজে বেড়াচ্ছেন। হয়তো বা কোনো সময় আলো এসে এই অন্ধকারের থেকে তাকে মুক্ত করবেন সর্বদা, সবসময়ের মতো। তাই তিনি বলে উঠেছেন, হয়তো তুমি আসবে বলেই চোখ মেলে চাই আধার পথে। স্তবভিত্তিক বিশ্লেষণ যদি করি, তাহলে আধার রাতে প্রহরগুলি আকুল হয়ে ঢেউ তোলে। এখানে রাতের অন্ধকারকে শুধু সময় নয়, মানসিক বিষণ্ণতার প্রতীক হিসেবেও দেখিয়েছেন। ঢেউ তোলে কথাটি মনের আলোড়ন, অস্থিরতা, ইমোশনগুলোকে নিয়ে উথাল পুতাল হওয়ার অভ্যেস। মানুষের মন অযথা ক্লান্ত হয়ে ওঠে যখন থই পায় না, যখন নিজের সাথে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, তার ভুল ঠিক বিশ্লেষণ করে, অথচ তারপরেও সে আশার আলো দেখে। যতই ভুল হয়ে থাকুক না কেন, সত্যিই তিনি আসবেন, সত্যিই সেই আলো তার রথ নিয়ে হাজির হবে, তার আলোর রথে উঠিয়ে আবার আলোর দিকে নিয়ে চলে যাবে। সেখানে ভয় বা শূন্যতা বা ভুলের কোনো স্থান নেই, সব কিছুই সেখানে তাকে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য ঘটেছিল। এই প্রতিধ্বনি তিনি এই কবিতার ভেতর দিয়ে করেছেন। এখানে সমুদ্রের ঢেউ যেন হৃদয়ের গভীর বেদনার প্রতিধ্বনি, যা আলোর খোঁজে মত্ত। আশা করি আমি কবিতার বিশ্লেষণ সম্পূর্ণভাবে সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হলাম। আজকের মতো এইখানেই রাখছি। নমস্কার।